যেভাবেই হোক না কেন আমি ওকে জেলখানা থেকে বাইরে দেখতে চাই। তে এরকম রাগারাগি আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যেখানে তোর বাবা রাজি না সেখানে তোর ইচ্ছায় কোনো কিছু হবে না। ওকে মরতে হবে, কাল ওর ফাঁসি রায় বেরোবে। আমার নামে মামলাতে ওর ফাঁসি হয়েছে না, আমি মামলা উঠায় ফেলবো, আমি কেস উঠায় ফেলবো। চেষ্টা তো কম করছ নাই, কোনো লাভ হয়েছে? কোনো উকিল কি তোর পক্ষে কেস লড়তে রাজি হয়েছে? হয়নি, কোনোদিন হবেও না। একটাই কথা বলবো শুধু তোকে, ওকে ভুলে যা। আমার পাপের পালতু কুত্তা, তোর থেকে কোনো অ্যাডভাইস চাইছি আমি। এই বিপদের সময় আমার পথ চলার সঙ্গী না হতে পারলে আমার পথের কাঁটাও হতে আসবে না। নিজের বাপের উপর যত রাগ আছে সবকিছু আমার উপর মেটাইতে পারোস, কিন্তু একটা কথা ভাব, কার জন্য এত কিছু করতেছস? ওই কিডন্যাপারের জন্য, ওই মার্ডারারের জন্য, হয়তো বা রেপিস্ট, কে জানে? ওর নামে একটা খারাপ কথা বলতে আসবি না। বেরিয়ে যা, আমার রুম থেকে বেরিয়ে যা, আর কখনো আমার চোখের সামনে আসবে না। সুগা চুপচাপ সে রুম থেকে চলে গেল। সুগা চলে যাওয়ার পর তেই কিছু স্টাফদের কাছে এসে থেকে ইনফরমেশন দিতে লাগলো। ম্যাম, কিছু গোপন সূত্র জানতে পারলাম আপনার বাবা নাকি কোর্টের সব জজদেরকে নিজের হাত করে রেখেছেন, তাই আগামীকাল জীবন জাঙ্গুকের ফাঁসির নির্দেশ দেওয়া হবে। খবরটি পাওয়া মাত্র তে দ্রুত চলে গেল সুগার কাছে। আমার শেষ একটা উপকার কর, আমি শেষবারের মতো জাঙ্গুককে দেখতে চাই। তের এত সাগর পরিমাণ চোখের পানি দেখে সুগার আর সহ্য হলো না। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাবো, কিন্তু মাত্র 5 মিনিট। 5 মিনিটের বেশি 1 সেকেন্ডও না। তাড়াহুড়ো করে সবার থেকে লুকিয়ে তেকে জেলখানায় নিয়ে গেল সুগা। জাঙ্কুককে সবেমাত্র রিমান্ড থেকে বের করা হলো। পুরো শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে এবং মুখের মধ্যে একটা অক্সিজেন মাস্ক লাগানো। অবস্থা খুবই খারাপ। জাঙ্কুকের এমন অবস্থায় তে আর শক্ত থাকতে পারলো না, সেখানে হাউমাউ করে কেটে ফেললো। জাঙ্কুক তের আওয়াজ পেতে চোখটা খুলে তাকালো তের দিকে, সাথে সাথে অক্সিজেন মাস্কটাকে খুলে ছুঁড়ে ফেলে দিল জাঙ্কুক। জান আমার একদম কাঁদবা না, ওরা আমার কষ্ট দিতে পারে না, আমার কত মারতেছে, কোনো কষ্ট লাগে না আমার শুধু কষ্ট লাগে তোমার চোখের পানিতে। দেখো না, তোমার চোখের পানি সহ্য করতে না পাইরা কত মানুষটা কোপাইলাম। তুমি চিন্তা করবে না, আমি আমার জীবনে বিনিময় হলো তোমাকে এখান থেকে বের করবো, তাতে কোনো লাভ নেই। যদি তোমার জীবনে জায়গা, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? বাঁচলেও একসাথে, মরলেও একসাথে। তে আর কিছু বলতেই যাবে, ঠিক সেই সময় সুগা তেকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তে বুঝে যায় যে কালকের মধ্যে জাঙ্কুককে ফাঁসি রায় দেওয়া হবে এবং 1 সপ্তাহের মধ্যে হয়তো বা জাঙ্কুককে ফাঁসি দেওয়া হবে। তের তো বেঁচে থাকার কোনো কারণই থাকবে না। তে আর কিছুই ভাবলো না, নিজের আলমারি থেকে অনেক বছর আগে লুকিয়ে রাখা একটা বিশেষ শিশিটা নিজের হাতে নিল এবং সেই বিশেষ শিশিটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যে সেই বিশেষ শিশিটাকে নিজেকে শেষ করে দিবে। চলো দেখে আসি এসবের পেছনে আসল কারণটা কি। 4 মাস আগের কথা। গাড়িটা ঠিক হতে কি আরো সময় লাগবে? হ্যাঁ, বুঝতেছি না। এতক্ষণ তো ঠিকই ছিল, হুট করে গাড়িটা কি হলো? আপনার তো গরম লাগতেছে, একটা কাজ করেন না, আপনি বাস স্ট্যান্ডের সামনে বসে থাকেন, আমি দেখি কতক্ষণে কি করা যায়। বেশি কিছু ভাবলো না, চুপচাপ গাড়িটি থেকে নেমে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। এই তো 1 মিনিটের পথ। বাস স্ট্যান্ডের সামনে যেতেই তে একদম অবাক হয়ে গেল। আবার ওই ছেলেটা তার চোখের সামনে পড়লো। এই ছেলেটাকে সে 15 দিন যাবত নিজের আশেপাশে দেখছে, কোথাও না কোথাও দেখা হয়েই যাচ্ছে। আজকে এরকম রাতের বেলা যে এরকম জায়গাতে দেখা হবে তা তো একদমই এক্সপেক্ট করেনি। ছেলেটি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে নিজের বাইকটাকে বারবার রিপেয়ার করার চেষ্টা করছিল, বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছিলই না। বুঝছিলাম না, ও কি আমাকে ফলো করছে? না, ও তো বাইকটাকে রিপেয়ার করার চেষ্টা করছে। কোইন্সিডেন্টলি দেখা হয়েই যেতে পারে আমাদের। তখন তের মোবাইলে সুগার কল আসলো। কি রে, তুই নাকি বিপদে পড়ছস? তোর নাকি গাড়ি স্টার্ট হয় না? হ্যাঁ রে, হুট করে গাড়িটা নষ্ট হয়ে গেল। এখন আমি বাস স্ট্যান্ডে বসে আছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, ওখানে থাক, আমি আজমিন তোকে পিক করে তারপরে ঘুরতে চলে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয় তুই। কি হলো, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আসলে এখানে এসে দেখি ওই ছেলেটাও এখানে আছে। বুঝতে পারলাম না, এটা কোইন্সিডেন্স নাকি ও আমাকে ফলো করতেছে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমার আসতে মাত্র 5 মিনিট লাগবে, আর সাবধানে থাকিস। কিছুক্ষণের মধ্যে সুগা গাড়ি নিয়ে সেখানে চলে আসলো। কিরে কই, কোনো ছেলেকে তো এখানে দেখতে পাচ্ছি না। আসলে ওর বাইকটা ঠিক হয়েছে তো, বাইক রিপেয়ার করার সাথে সাথে ও ওখান থেকে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এখন উঠে বস। তারপরে তারা ঘোরার উদ্দেশ্যে রওনা দিল। আমার কি জানি মনে হচ্ছে আমরা যেখানে ঘুরতে যাবো সেখানে ওর সাথে আমার দেখা হয়ে যাবে, আমি শিওর। আচ্ছা, ছেলেটা আবার কিডন্যাপার না তো? আবার কি যে বলিস না, কিডন্যাপার হলে তো এতক্ষণ আমি ওর সাথে একাই ছিলাম, তখনই তো আমাকে কিডন্যাপ করতে পারতো না। জিমিন কিন্তু ঠিকই বলছে, এই ভ্যাকেশনের পর আমি ওর ব্যাপারে খোঁজ লাগাবো, তো দেখা যাক কি হয়। কথা বলতে বলতেই জাঙ্কুকের বাইকের সাথে তেদের গাড়ির হুট করে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে তেদের কোনো ক্ষতি হয় না, কিন্তু জাঙ্কুকের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। তারা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে জাঙ্কুককে ধরে। ও আল্লাহ, ওর অবস্থা তো খুবই খারাপ, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। অবস্থা তো খারাপ, কিন্তু এখানে তো আশেপাশে কোনো হসপিটাল নেই। ওই দূরে কি দেখা যাচ্ছে, জলজল করছে, কোন একটা রিসোর্ট হবে। রিসোর্টে সব সময় ডাক্তাররা থাকে, চল আমরা রিসোর্টে নিয়ে যাই। তারা 3 জন আহত জাঙ্কুককে গাড়িতে উঠিয়ে সেই রিসোর্টের সামনে নিয়ে গেল। দেখেন, এটা একটা পরিত্যক্ত রিসোর্ট, এখানে ডক্টররা সবসময় অ্যাভেলেবেল থাকে না। ডক্টররা থাকে না বুঝতে পারলাম, কিন্তু কিছু মলমপট্টি তো থাকার কথা না, যেহেতু রিসোর্ট তাই কিছু না কিছু তো থাকার কথা। হ্যাঁ, ওইসব জিনিস তো আছে। একটা কাজ করি, ওনাকে একটা রুমে নিয়ে আমি কিছু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিচ্ছি। আর আপনারা কয়টা রুম লাগবে সেটা তো বললেন না। দেখেন, শুধুমাত্র এই রোগীর রুম ভাড়াটা করেন, আর যত টাকা লাগে আমি দিয়ে যাচ্ছি। আমরা এখানে থাকবো না, শুধু ওনাকে রেখে দেবেন, আর সুস্থ হলে ওনাকে বিদায় করে দেবেন। আর হ্যাঁ, আপাতত আমাদের 3 জনের জন্য 3টা কফি নিয়ে আসবেন। ঠিক আছে, চিন্তা করবেন না,
যেহেতু জাঙ্কুকের রুমে নিয়ে ভালোভাবে মলম পট্টিটা করে দিল। তেরাও কফি খাওয়ার পর রওনা দিল, কিন্তু কোনোভাবে গাড়িটা স্টার্টই নিচ্ছিল না। কেউ টায়ারটা পাঞ্চার করে দিয়েছে। বাধ্য হয়ে তারা রিসোর্টে ফেরত চলে গেল। তে এত বেশি ক্লান্ত ছিল যে রুমে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। 20 মিনিট পর তের দরজায় একটা টোকা নাড়লো। তে দরজা খুলতে দেখে সামনে জাঙ্কুক। এত রাতে আপনার রুমে আসাটা হয়তো বা ঠিক হয়নি, কিন্তু ম্যানেজার বললো আপনারা নাকি আমাকে জান বাঁচিয়েছেন এবং আমাকে এখানে এনেছেন, তাই কোনো কিছু না ভেবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চলে আসলাম। আরে না না, ঠিক আছে, যেহেতু আমাদের গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাই আপনাকে এখানে নিয়ে আসা তো আমাদের দায়িত্ব। এতে ধন্যবাদ জানানোর কোনো কিছু নেই। কি আর বলবো, বলার কিছু নেই। আসলে কয়েকদিন যাবত আমি যেখানে যাচ্ছিলাম আপনার সাথে দেখা হচ্ছিল, কোথাও না কোথাও আপনাকে দেখতেই পাচ্ছিলাম। অবশেষে যে আপনি আমাকে এরকম একটা উপকারে আসবেন তা তো ভাবতেও পারিনি। ও আচ্ছা, তাই নাকি? আসলে আমি আপনাকে কখনো খেয়ালই করিনি। যাই হোক, আপনি সুস্থ আছেন দেখে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই। আসলে শহরে চলে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম যারা আমার প্রাণ বাঁচিয়েছে তাদেরকে একটা থ্যাঙ্কস জানিয়ে যাই, তাই আর কি আপনার রুমে আসা। এটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পর তে নিজের খাটে গিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। মাঝরাতে কেউ একজন সুগার রুমে এসে টোকা দিতে থাকে। সুগার ঘুম ভেঙে যায়। সুগার দরজা খুলতে দেখে যে হোক, মাঝরাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, তবে আপনার সাথে যে আরেকটা বান্ধবী আসছিল না খাটো করে, উনি বলছেন আপনাকে এমার্জেন্সি ওই বাগানের সামনে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এটা বলার পরে সুগার কোনো কিছু না ভেবেই হুট করেই সে বাগানের দিকে যেতে লাগে। অন্ধকার, কোনো কিছু ঠিকঠাক দেখা যাচ্ছিল না। হুট করেই সুগা দেখে ডান পাশে কেউ একজন শুয়ে আছে। একটু নজর করেই দেখতে পায় যে জাঙ্কুক আহত অবস্থাতে বাগানের সাইডে শুয়ে আছে। কেউ হয়তো বা জাঙ্কুকের মাথায় জোরে আঘাত করেছে। সুগা কোনো কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে কেউ একজন সুগার মাথায় আঘাত করে, যার কারণে সুগা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে তেও ঠিকঠাক ভাবে ঘুমানোর ট্রাই করছিল, কিন্তু পারছিল না। অনেক বেশি অস্থিরতা কাজ করছিল। ঠিক সেই সময় তের দরজায় কেউ একজন টোকা দেয়। তে দরজা খুলতে দেখে যে হোক, ম্যাম এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু আপনার যে ওই বন্ধুবিটা ছিল না খাটো করে, উনি বলছেন আপনাকে এবং সুগাকে বাগানে গিয়ে দেখা করতে। এত রাতের বেলা বাগানে কেন দেখা করতে বললো? এখন তো অনেক অন্ধকার, আর আমি অন্ধকার অনেক বেশি ভয় পাই। তুমি আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, অবশ্যই। আমি আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আসুন, আপনি সামনে হাঁটুন, আমি আপনার পেছন পেছন আসছি। বাগানে যেতে হুট করেই যে হোক তের মুখটা চেপে ধরে এবং তেকে অজ্ঞান করার জন্য কিছু একটা তের নাকের সামনে নিয়ে আসে। তে অনেক কষ্ট করে নিজেকে ছুটিয়ে সেখান থেকে এক দৌড় দেয়। যে হোক পেছে পেছে দৌড়াতে থাকে। তে নিজের গায়ে শক্তি দিয়ে দৌড়াচ্ছিল, তখনই তের সামনে একজন দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক। কি হচ্ছে এখানে? আমাকে আমাকে সাহায্য করো, ও আমাকে কিডন্যাপ করতে চায়। আমাকে অজ্ঞান করার জন্য কি জানি আমার নাকের সামনে নিয়ে এসেছিল। সাথে সাথে জাঙ্কুক জেহবের কাছে গিয়ে জেহবকে এক ঘুষি মেরে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে তের কাছে চলে আসে জাঙ্কুক। এরপর হুট করেই তেকেও এমন জোরে একটা থাপ্পড় মারে জাঙ্কুক যে তে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। মেয়েকে থাপ্পড় মারছিস, আমাকে থাপ্পড় মারলি কোন দুঃখে? কারণ তুই একটা সাধারণ মেয়েটাকেও ঠিকঠাক ভাবে কিডন্যাপ করতে পারছ না। ও তোর হাত থেকে পালা যেতেছিল। ও হ্যাঁ, এই কথাটা আমার ছোট্ট মাথায় ঢুকিয়ে নি। তুমি মেয়েটাকে থাপ্পড় মারলি কেন? কারণ তোর হাতের অজ্ঞান করার ওষুধটা শেষ। ওকে থাপ্পড় দেওয়া ছাড়া কোনোভাবে আর অজ্ঞান করতে পারতাম না। সবই বুঝলাম, কিন্তু এত চাইলে কি আমার সাথে দেখতে আসবি না? তোর বাপ লাগিয়ে আমি। যদি মেয়েটার কিছু হয় না, বস আমাদেরকে একটা টাকাও দেবে না। তখন তুমি আমার খাওয়ার জন্য গুও পাবে না। আমি খাওয়ার জন্য খাবার পাবো না, তাহলে গু আসবে কোত্থেকে? এরপর জাঙ্কুক আর জেহব মিলে তেকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায়। 1 ঘন্টা পর তে জ্ঞান ফেরত আসে। তাকাতেই দেখে জাঙ্কুক সামনে গাড়ি চালাচ্ছে। কি হলো আমার আদরে ম্যাডাম? ঘুম ঠিকঠাক হয়েছে তো আপনার? বিমানের দল, আমি তোর জান বাঁচাইলাম আর তুই আমাকে কিডন্যাপ করলি? আপনারা বড় লোক হয়েছেন, ভালো মানুষ, এই জন্য আমার জান বাঁচাইছেন। আমি গরিব মানুষ তো, তাই অনেক খারাপ, এই জন্য টাকার জন্য আপনাকে কিডন্যাপ করলাম। কত টাকার বিনিময়ে আমাকে কিডন্যাপ করছে? হ্যাঁ, আমি এর চেয়ে বেশি টাকা দেবো, ডাবল টাকা দেবো। আমাকে এক্ষুনি আমার বাসে দিয়ে আসো। কি ভাবছেন আমাকে টাকা দিয়ে কিনে নেবেন? আমি গরিব হতে পারি, কিডন্যাপার হতে পারি, কিন্তু আমি বেইমান না। 2 গুণ দেন, 100 গুণ টাকা দিলেও তো আমি আপনাকে বাসে দিয়ে আসবো না। দেখো, নিজে ভালো চাও তো এক্ষুনি আমাকে বাসে দিয়ে আসো। আমার বাবা কতটা ক্ষমতাবান সেটা তোমার ধারণার বাহিরে। ও হো, আপনি তো নেতা মশাইয়ের মেয়ে। চিন্তা করবেন না, আপনাকে এরকম জায়গায় নিয়ে যাবো না যে তারা খুঁজেও পাবে না। আর বাসে যাওয়ার জন্য এত ব্যস্ত হলেন কেন? এত সময় পার করছেন, কিছু সময় আমাদেরকেও দেন। তোমাদেরকে সময় দেবো মানে? আমার সাথে কি করবে তোমরা? ওরে ওরে ওরে, ভয় পেয়ে গেলেন নাকি ম্যাডাম? চিন্তা করবেন না, আপনার চোখে কিন্তু চোখের পানি মানায় না। তাছাড়া আপনি হচ্ছেন আমার স্পেশাল গেস্ট, আমার ফেভারিট ম্যাম। আপনার দিকে অন্য কাউকে খারাপ নজরে তাকাতেও আমি দেবো না। তুমি যে খারাপ নজরে তাকাবে না, এটা গ্যারান্টি কি? আমি তাকাবো না, এর গ্যারান্টি কি? আসলেই তো। এটা বলার সাথে সাথে জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের বুকের সামনে নিয়ে আসে। আপনার কি মনে হয় আপনি কখনো আমার সাথে শক্তিতে পেরে উঠবেন? আমি যদি চাই আপনাকে এই মুহূর্তে কিস করতে পারি। কিস না, শুধু যা ইচ্ছা তাই করতে পারি। আমার একজন পুরুষ মানুষ, একজন শুধুই নারীকে দেখলে এমনি দুর্বলতা কাজ করে, তাও আপনার কাছে এতক্ষণ ধরে কন্ট্রোলে রাখছি নিজেকে। আপনার কি ধারণা খারাপ কিছু করার ইচ্ছা থাকলে আপনাকে ছেড়ে দিতাম? কিছু করতাম না। জাঙ্কুকের এরকম আচরণে তে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই তো ভয় পাওয়ার কারণে হুট করে জাঙ্কুক একটা থাপ্পড় মেরে বসে। কাজটা কিন্তু একদম ঠিক হলো না। এটা বলার সাথে সাথে জাঙ্কুকদের হাত
এত জোরে চাপ দেয়, চাপ দিয়ে ধরে তেকে আরো কাছে নিয়ে আসে। আমি কখনো কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করিনি, করতে চাইও না, কিন্তু আপনি এরকম খারাপ ব্যবহার করে আমাকে আরো বেশি খারাপ হতে বাধ্য করবেন না। আমি কোনোভাবে নিজের ডেভিল রূপ আপনাকে দেখাতে চাই না, আপনিও আমাকে বাধ্য করবেন না। জাংকুকের কথায় তে ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন থেকে অজ্ঞান করার জন্য জাংকুক তের মুখে একটা স্প্রে করে। স্প্রেটা করার সাথে সাথে তে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে তে নিজেকে একটা বাসার মধ্যে আবিষ্কার করে। তে ঘুম থেকে উঠে গিয়ে বাথরুমে গিয়ে নিজেকে ভালোভাবে ফ্রেশ করে নেয়। বাথরুম থেকে ফিরে আসতেই তে দেখে যে জেহব তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত রাতে তুমি আমার রুমে কি করছো? কাপড়টা খুলো। মাথা ঠিক আছে তো? কাপড়টা খুলো মানে কি বলছো তুমি? বাংলা কথা বুঝেন না, কাপড়টা খুলতে বলছি। আপনি খুলবেন নাকি আমি এসে খুলে দেবো সেটা বলেন। জেহবের কথা শুনে তে অনেকটাই ভয় পেয়ে যায়। এই মাঝ রাতের বেলা অপরিচিত একজন লোক এই রুমে এসে তার সাথে এরকম কথা বলছে, তে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই তো জেহব যখনই তার কাছে আসতে নেয় তখনই তে সেই দরজা দিয়ে দৌড়ে পালাতে লাগে। পালিয়ে পালিয়ে ড্রয়িং রুমে চলে আসে এবং জাংকুকের সাথে জোরে একটা ধাক্কা খায়। আমাকে আমাকে বাঁচাও জাংকুক, আমার রুমে এসে আমার সাথে খারাপ কিছু করার খুব চেষ্টা করছিল। কথাটা শুনে মাথা রক্ত গরম হয়ে গেল জাংকুকের, অনেক বেশি রেগে গেল জাংকুক। ও যা বলছে কথাটা কি সত্যি জেহব? ছি ছি ছি, নাজুবিল্লাহ, আমার কথা বলতেছি মেয়েটা আমার নামে। আমি কেন এইসব করতে যাবো? আমি তো কি বললাম কাপড়টা খুলো। আরে ওর জ্যাকেটটা আমার এত পছন্দ হয়েছে, ভাবলাম আমার 3 নাম্বার গার্লফ্রেন্ডকে গিফট করবো, তাই ওকে বললাম কাপড়টা খুলো। এইটাই ওই ভয় পায়ে দৌড় দিয়ে তোর কাছে এসে আমার নামে বিচার দিতে লাগলো। জাংকুক বেশি কিছুই বললো না, জেহবের কাছে গিয়ে জেহবকে একটা খুশি মেরে দিল। একটা কথা কান খুলে শুনে রাখ, ওর নিরাপত্তার দায়িত্ব নিছি আমি। যত যাই হোক না কেন ওকে ভালোভাবে নিরাপত্তা দিব। জাংকুকের কথা শুনে তে মনে মনে জাংকুকের প্রতি হালকা একটু আস্থা জন্মালো। বন্ধু, এই চাল কুমড়ার মতো মেয়ের জন্য তুই আমার গায়ে হাত দিবি? এই চাল কুমড়া মার্কা মেয়ে আমার প্রতি খালি চাল খাটায় তোর কাছে, তোর কানের মধ্যে। আর তুই ওর কথা বিশ্বাস করলি, আমার কথাটা বিশ্বাসও করলি না। আমি কিন্তু কষ্ট পাইলাম। এটা বলে জেহব নিজের রুমে চলে গেল। তো ম্যাডাম, অনেক রাত হয়েছে, এখন আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। কোনো চিন্তার বিষয় নেই, আমরা নিচেই আছি, কোনো কিছু লাগলে আমাদেরকে জানাবেন। তোমরা দুজনে নিস্তারে থাকবা, কেউ একজন যদি এসে আমাকে মারার চেষ্টা করে তাহলে চিন্তা করবেন না ম্যাডাম। এখান থেকে আপনি যেরকম ভাবে পালাতে পারবেন না, ঠিক একইভাবে অন্য কেউ এই প্যালেসের মধ্যে আসতে পারবে না। আপনি নিরাপদ। উপরে যাওয়ার পর অনেক ধরনের রাস্তা খুঁজতে লাগে এই বাড়ি থেকে পালানোর, কিন্তু কোনোভাবে কোনো রাস্তায় খুঁজে পায় না। তাই তো বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করার পর তে ডাইরেক্ট বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তে জাংকুকের কাছে গিয়ে জাংকুককে বলতে লাগে, আমার অনেক দম বন্ধ লাগছে। তো কি করবো এখন? ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস দিব আপনাকে? আমি কি এসবের কথা বলছি? দেখো, আমার একটা রোগ আছে, বেশিক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে পারি না। আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে একটু খোলামেলা হাওয়ায় একটু একটু নিঃশ্বাস নিতে চাই। জাংকুক বেশি কিছু না ভেবেই তেকে ছাদে নিয়ে যায়। দেখো, যদি কিছু মনে করো আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এই খোলামেলা পরিবেশে আমার চা খেতে খুবই ভালো লাগে। আমি আপনার কিডন্যাপার, আমি আপনার বাড়ির স্টাফ না যে আপনি যা বলবেন তাই করবো। এটা বলার পর জাংকুক চা আনতে নিচে চলে যায়। জাংকুক চলে যাওয়ার পর তে এদিক ওদিক দেখতে থাকে যে কিভাবে বিল্ডিং থেকে পালানো যায়। তখন তে ঠিক করে এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে সে জাম্প করবে, কিন্তু জাম্প দেওয়ার টাইমে তে একেবারে ঠাস করে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত নিচে একটা সুইমিং পুল ছিল, তে ডাইরেক্ট সুইমিং পুলে পড়ে যায়। কিন্তু তে তো সাঁতার জানতো না, তাই হাওয়া করতে থাকে পানির মধ্যে। জাংকুক ছাদের উপরে এসে তেকে না দেখে ঘাবড়ে যায়। আশপাশ তাকাতেই জাংকুক বুঝে যায় যে তে এখান থেকে পালাতে গিয়েছে। আশেপাশে তাকাতেই জাংকুক দেখে যে সুইমিং পুলে তে পড়ে আছে। তখন সাথে সাথে জাংকুকও সুইমিং পুলে লাফ দেয়। সুইমিং পুল থেকে বের করার পর তে ঠিকঠাক নিঃশ্বাস নিচ্ছিল না, তাই তো জাংকুক নিঃশ্বাস ফেরত আনার জন্য তে ঠোঁটের মধ্যে নিঃশ্বাস দিতে লাগে। তে হালকা হালকা চোখ খুলে, কিন্তু কোনো কিছু বলার সেন্সে তে ছিল না। জাংকুক তেকে নিয়ে ডাইরেক্ট ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যাওয়ার পর তে ড্রেসগুলো আনড্রেস করতে লাগে এবং তে টেটের মধ্যে জোরে জোরে চাপ দিয়ে মুখ দিয়ে পানি বের করতে লাগে। তখনই তে সেন্স ফেরত আসে। সেন্স ফেরত আসার সাথে সাথে তে জাংকুকে জোরে একটা ধাক্কা মারে। বদমাইশ, খারাপ লোক, কি কি করছিস তুই আমার সাথে? যদি খারাপ কিছু করার নিয়ত থাকতো না তাহলে আপনি টিকতেও পারতেন না, বিছানা বিছায় দিতাম পুরো। তাড়াহুড়ো করে পাশে থাকা কাপড়টি দিয়ে নিজেকে কভার করে ফেলে। টিপ টিপ চোখ থেকে পানি পড়ছে। তার অনেক বেশি খারাপ এবং লজ্জা লাগছে। জাংকুক তাকে এমন অবস্থায় দেখে ফেলেছে। এত তাড়াহুড়ো করে কাপড় পরেই কেনা, আমি না আপনাকে দেখেই ফেলেছি। দেখে কি শান্তি পাবে? এখন আমার সাথে খারাপ কিছু করতে চাও? আপনার সাথে খারাপ কিছু করার ইচ্ছা থাকলে না এখানে এভাবে বসে থাকতাম না, একদম ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়তাম আপনার উপর। কথাটা বলেই জাংকুক সেই রুম থেকে চলে যায় না। আমার এখন আর এত নরম হয়ে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। এখান থেকে বের হতে হলে ওদের দুজনকে মেরে তারপরে পালাতে হবে। ওই দিন রাতে তে আর ঘুমায় না, শুধু ঘুমানোর অ্যাক্টিং করে। জাংকুক এবং জেহব যখন ঘুমিয়ে পড়ে তখন তে সবার আগে গিয়ে জেহবের মাথায় জোরে একটা আঘাত করে। ঘুমন্ত জেহব সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তে গিয়ে ঘুমন্ত জাংকুকের মাথাতেও জোরে একটা আঘাত করে। দুজনকে আহত করার পর তে সোজা দরজা দিয়ে পালিয়ে যায়। আশেপাশে পুরোটাই জঙ্গল ছিল। তে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কিছু লোকের সামনে তে চলে আসে। কয়েকটা গ্যাং মিলে সেখানে আড্ডা দিচ্ছিল। তে তাদের কাছে গিয়ে নিজের জন্য সাহায্য চাইতে থাকে। আমাকে আমাকে প্লিজ তোমরা সাহায্য করো, আমাকে দুজন মিলে কিডন্যাপ করে এতদিন বন্দি করে রেখেছিল, আমাকে প্লিজ
সাহায্য করো। এই কথা শুনে সেখানে থাকা লোকরা হেসে দিল। আচ্ছা ম্যাডাম, আপনাকে সাহায্য করব, কিন্তু এর বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন বলেন তো? লোকদের খারাপ নিয়তে আর বুঝতে বাকি রইল না। সে এক বিপদ থেকে পার হতে আরেকটা বড় বিপদের সামনে যে চলে এসেছে সেটাও তে বুঝতে পারে। লোকগুলো আস্তে আস্তে তের দিকেই ধেয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যে তে নিজের শরীরে কয়েকটা খারাপ স্পর্শ অনুভব করে। মানে বুঝতেই তো পারছো ওরা কেমন ছিল। আমার সাথে এরকম করে কিন্তু একদম ঠিক হবে না, তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার বাবা তোমাদের কাউকে ছাড়বে না। আপনার বাবা আমাদেরকে ছাড়বে কিনা জানি না ম্যাডাম, কিন্তু আজকে রাতের জন্য আমরা কেউ আপনাকে ছাড়ছি না। এটা বলেই সবাই তের দিকেই ধেয়ে আসছিল। তখনই পেছন থেকে কেউ একজন তাদের মাথায় গুলি করে। জাংকুকের মাথা ভর্তি রক্ত, চোখের পাপে দিয়েও টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছে। জাংকুক গুলি দিয়ে প্রথমে কয়েকজনকে শুট করে। বুলেটগুলো শেষ হওয়ার পর জাংকুক তাদের সাথে হাতে ফাইট করতে থাকে। তাদের কাছে কিছু চাকু এবং চাপাতি ছিল। জাংকুক ওইগুলো দিয়ে তাদেরকে কুপিয়ে কুপিয়ে সেখানে হত্যা করে, কিন্তু জাংকুকের অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। সে ঠিকঠাক ভাবে লড়তে পারছিল না। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তের হাতে সুবর্ণ সুযোগ এখন এখান থেকে পালানোর। আর কোনো বাধা হয়তোবা সামনে আর আসবে না। তাই তো তের সামনে আগতে থাকে, কিন্তু পেছন তাকাতেই জাংকুকের অবস্থা দেখে তের খারাপ লাগে। তে জাংকুককে নিয়ে সেই বাসাটিতে চলে আসে যে বাসাতে তেকে বন্দি করে রাখা হয়েছিল। বাসাটিতে ঢুকতেই চেহব সাথে সাথে তেকে একটা থাপ্পড় মেরে তেকে তার রুমে বন্দি করে ফেলে। জাংকুকের হুঁশ ফিরতে জাংকুক সাথে সাথে তের রুমে চলে যায়। তো কেমন লাগছে এখন অন্যান্য পুরুষদেরকে দিয়ে নিজের শরীর টাচ করাতে? তে কিছুই বলে না, চুপচাপ সোফার উপরেই বসেছিল। টপ টপ করে তের চোখ দিয়ে পানি পড়ছিল। এখন বুঝতে পারছো তো, তুমি শুধুমাত্র আমার সাথেই নিরাপদ। কিভাবে নিরাপদ আমি তোমার সাথে? আমার সাথে যা যা হইতেছে সবকিছু কারণ একমাত্র তুমি। আমার জায়গায় অন্য কোনো কিডন্যাপার হলে না এতক্ষণে তোমার সাথে যা যা করার করেই ফেলতে। তো তুই বাবাকে রাখছিস কেন? তুইও করে ফেল। তাছাড়া তুই তো আমাকে কাপড় ছাড়া দেখিয়ে ফেলছিস। আমার সাথে খারাপ কিছু করার বাকি কি আছে? তুই খারাপ কিছু না করলেও যার কাছে বিক্রি করে দিবি। ও তো ঠিকই খারাপ কিছু করবে আমার সাথে। খারাপ কিছু করবে তাতে আমার কি? আমার কাছে শুধু তোকে কিডন্যাপ করে রাখা, এটাই। তোর যেহেতু কিছুই না, তাহলে নিজেকে এত চরিত্রবান দেখাতে আসবি না। মন তো চায় তোরে মার্ডার করে ফেলি, কিন্তু আমি তোর মতো নিষ্ঠুর হইতে পারিনি। যদি নিষ্ঠুর হইতে পারতাম তাহলে তোরে আজকে জঙ্গলে রেখে চলে যেতাম। এটাই তো পার্থক্য তোমার আর আমার মধ্যে। তুমি এঞ্জেল আর আমি ডেভিল। যদিও ডেভিলের মতো কোনো কিছু তোমার সাথে এখনো করি নাই, কিন্তু মনে হইতেছে এঞ্জেলের মতো থাকাটাও আর ঠিক হবে না। আজকে থেকে ডেভিল রূপ দেখাও। এটা বলার পর জাংকুকের হাতটা শক্ত করে চেপে ধরে। প্লিজ প্লিজ আমার সাথে এমনটা করো না জাংকুক। করার ইচ্ছা ছিল না, কিন্তু তোমার খারাপ ব্যবহার আমাকে বাধ্য করলো। এটা বলার পর জাংকুক থেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং থেকে জোর করে কিস করতে থাকে। তেই তো জাংকুককে অনেক বেশি সরিয়ে দিতে লাগে, কিন্তু তত জোরেই জাংকুক থেকে চাপ দিয়ে আরো নিজের কাছে নিয়ে আসে এবং কিস করতেই থাকে। জাংকুকের এখন বুঝতে পারছো তো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি? কিন্তু নিজেকে দাবিয়ে রাখছিলাম। কিছুই বলে না, সেখানেই চুপচাপ একদম ফ্রিজ হয়ে যায়। তারপর জাংকুক থেকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে তিনটের ঘুম ভাঙতেই তে তার সামনে তার বাবার অনেক বড় চরম একটা শত্রুকে দেখতে পায়। কি ব্যাপার তে মামনি, ঘুম ঠিকঠাক হয়েছে তোমার? আপনি তাহলে আমাকে কিডন্যাপ করে এখানে বন্দি করে রেখেছেন না, যেন আমার বাবা আমার জন্য এই ইলেকশনটা হেরে যায়? বাহ, বুদ্ধি তো দেখে ভালোই তোমার। তোমার বাবার সাথে আমার অনেক বড় শত্রুতা, তা তো জানো, কিন্তু তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তোমাকে আমি চাইলে ভালোবাসাও দিতে পারি। এটা বলার পর বোগাম তের হাতটা চেপে ধরে। কি করছে রে? ছাড়ে আমাকে। আরে একটু জলদি কিসের মামনি, আসো না, তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিই। তে তখন অসহায়ের মতো নিজেকে ছোটাতে কান্না করতে লাগে। জাংকুকের দৃশ্য দেখার পর অনেক বেশি কষ্ট লাগে মনে মনে। নিজের প্রতি অনেক বেশি অপরাধ বোধ কাজ করতে লাগে। বোগাম থেকে নিজের কাছে এনে আরো কাছাকাছি যেতে লাগে। বস, এটা আমি এমনটা করা ঠিক হবে না। আপনার পিছনে অনেকে কিন্তু লেগে আছে। হুট করে যদি তারা জেনে যায় যে আপনি এখানে, তাহলে অ্যাটাক হতে পারে। তাই আপনার এখন চলে যাওয়া উচিত। হ্যাঁ রে জাংকুক, তুই ঠিকই বলছিস। আচ্ছা তাই এখন আমি যাই। আগামীবার যখন আসবো তখন মামনি তোমার সাথে ফুলসজ্জাটা সেরেই যাবো। বোকাম চলে যাওয়ার পর তে আর কিছুই বলে না। ওই সারাটা দিনতে পুরো পাথরের মতোই ছিল, কোনো কথা নেই বার্তা নেই এবং খাবার পর্যন্ত খায়নি। রাতের বেলা জাংকুকদের জন্য খাবার নিয়ে যায়। তে কিছুই বলে না, কোনো রিয়াকশনই দিচ্ছিল না, পুরো পাথরের মতোই একই জায়গাতে বসেছিল। কাল রেডি থেকো, তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। এটা শোনার পর তে সাথে সাথে জাংকুকের দিকেই তাকিয়ে থাকে। এভাবে তাকানোর কিছু নেই, আমার জন্য যেহেতু তোমার জীবনে এত দুঃখ, তাই আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করবো। বাস এতটুকুই। কথাটা শুনে মাত্র তে সাথে সাথে জাংকুককে গলায় জড়িয়ে নিল। থ্যাংক ইউ জাংকুক, আমি শান্ত, তুমি আমাকে সাহায্য করবে। নরম শরীরের স্পর্শ জাংকুকের শক্ত শরীর থেকেও নরম করে দেয়। জাংকুকের মনে এক আবেগী অনুভূতি জন্মাতে শুরু করে। তার তো মনে চাইছিল তেকেও জোরে একটা হাত করতে, কিন্তু জাংকুক তা আর করে না, তেকে সরিয়ে দেয়। খাবারটা খেয়ে নাও, কালকে বিকেলের দিকে আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। যেহেতু সবাই আমাদের দিকে নজরে আছে, তাই আমাদেরকে গোপনেই পালাতে হবে।
তে কিছু বলে না, তে রাজি হয়ে গেল। এতদিন পর তের মনে একটা সুস্থির যোগান দিল। পরের দিন সকালেই জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পালানোর প্ল্যানিং করার জন্য। কোন রাস্তা দিয়ে পালালে কেউ তাদেরকে ধরতে পারবে না এসব ম্যাপিং করছিল জাঙ্কুক। সবকিছু শেষ করে জাঙ্কুক বাসায় ফেরত আসতেই দেখতে পায় তার বাড়ির সামনে বুগামের গাড়ি পার্কিং করা। জাঙ্কুক সাথে সাথে বুঝে যায় যে বুগাম হয়তোবা তাদের বাসায় এসেছে এবং বুগামের নিয়ত একদমই ভালো না। জাঙ্কুক তাড়াহুড়ো করে বাসার ভিতরে ঢুকতে রুমে চলে যায় জাঙ্কুক। তে রুমে গিয়ে জাঙ্কুক দেখতে পায় বুগাম তের সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। এটা দেখার পর জাঙ্কুকের মাথার তার একেবারে গরম হয়ে যায়। জাঙ্কুক সাথে সাথে হাতের কাছে থাকা একটা ফ্লাওয়ার বাস দিয়ে বুগামের মাথাটা ফাটিয়ে দেয়। এরপর একটা চাকু হাতে নিয়ে বুগামকে রক্তে ক্ষতবিক্ষত করে দেয় এক নিমেষেই। এই তুমি কি করলে জাঙ্কুক? জাঙ্কুক সাথে সাথে তের কাছে এসে তেকে এমন ভাবে একটা কিস করে যে তে পুরো অবাক হয়ে যায়। চলো এখনই পালাতে হবে, আর নাহলে আর কখনো সময় পাবো না। জাঙ্কুক তাড়াহুড়ো করে তেকে নিয়ে এবং চেহুবকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু বুগামের লোকরা তাদেরকে দেখে ফেলে, তাদেরকে শুট করতে থাকে। সৌভাগ্যবশত তাদের গায়ে কোনো গুলি লাগে না, কিন্তু একটা গুলি হুট করেই জাঙ্কুকের পিঠে লেগে যায়। কিন্তু জাঙ্কুক তখন আর ভেঙে পড়ে না, দৌড়াতে থাকে। তারা অবশেষে পালাতে সক্ষম হয়। তারা একটি সুন্দর গ্রামের সামনে চলে আসে। গ্রামটি হচ্ছে এই জঙ্গলের আদিবাসীদের। এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই, কিন্তু গ্রামের লোকেরা অনেক বেশি ভালো। জাঙ্কুক অসুস্থ ছিল, গ্রামের লোকরা তাদেরকে সাহায্য করলো এবং তাদেরকে একটা করে ঘরে থাকতে দিল। তোমরা বিপদে পড়ছিলে এর জন্য তোমাদেরকে থাকতে দিছি, কিন্তু আমাদের গ্রামের কিন্তু একটা নিয়ম আছে, আমরা স্বামী স্ত্রী ছাড়া থাকতে দিই না। তোমরাও তো স্বামী স্ত্রী তাই না? তে কোনো কিছু বুঝতে না পেরে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। তাহলে ভালোই হয়েছে। তাহলে আমাদের গ্রামে কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু এই গ্রামের নিয়মেও আরেকবার বিয়ে করতে হবে, আর নাহলে কিন্তু আমরা এই বিয়েটাকে বিয়ে মানি না, বুঝতে পারছো? কিন্তু আন্টি আমার স্বামী তো অসুস্থ, ও কিভাবে এখন বিয়ের অনুষ্ঠান করবে বা কেমনে কি? আমাদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। আরে ওই চিন্তা তোমরা করো না, তোমার স্বামী 2 দিন হবে, 2 দিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবে, এরপর তোমাদেরকে আমরা ধুমধামে বিয়ে দেবো। আসলে আমাদের গ্রামটা অনেক হাসি খুশি, তো কথায় কথায় উৎসব চায়, তাই আমরা উৎসব না পেরে মানুষের বিয়ে করাই দিই। তুই যেহেতু বিয়ে করানোর শখ, আমাকে একটা করে দেওয়া যায় না? আমি তবে সিঙ্গেল। মিউজিকটা একটু বেশি হয়ে গেল। আসলে আমাদের গ্রামের একটা রুলস আছে, সিঙ্গেলকে না বলি, মিঙ্গেলকে হ্যাঁ বলি। তাই আপনি যদি সিঙ্গেল থাকেন এখন আপনাকে না বলতে হবে, কারণ কিছুদিনের মধ্যে আপনি যদি চান আপনি আমার সাথে মিঙ্গেল হয়ে যেতে পারেন। জীবনে তো ভাবি নাই এতগুলো আকাঙ্ক্ষার পর আরেকটা বিয়ে করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি তো বিয়েতে রাজি। কবুল কি এখনই বলবো নাকি পরে বলতে হবে? তো এভাবেই সন্ধ্যার দিকে তে জাঙ্কুকের পাশেই শুয়েছিল। যেহেতু তারা হাজবেন্ড ওয়াইফ হিসেবে পরিচয় দিয়েছে, তাই তাদেরকে এক রুমে থাকতে দেওয়া হয়। জাঙ্কুক অসুস্থ, তবে অবস্থা আগের চেয়ে একটু ভালো। জাঙ্কুক একটু কাশি দিয়ে ওঠে। কিছু লাগবে আপনার? কোনো কিছু দিব আপনাকে? না লাগবে না, এখন একটু অবস্থা ভালো। সবকিছু প্ল্যানিং মতোই করেছিলাম, কিন্তু ঠিকঠাক ভাবে পালাতে পারলাম না। কেন করতে গেলেন এমনটা? ওকে যদি কবিয়ে না মারতেন তাহলে হয়তো বা আমরা ভালোভাবেই পালাতে পারতাম। তো আর কি করতাম? ও তোমার সাথে যা করতে নিছিল তা আমার পুরো সহ্যের বাইরে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল, বেশি কিছু আর বললাম না। কে জানে আর কতদিন এই গ্রামের মধ্যে থাকতে হবে। জাঙ্কুক নিজের হাতে তের চোখের পানিগুলো পরিষ্কার করে দিল। কান্না করো না, খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, তোমার বাসা দিয়ে আসবো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওহো, কি ব্যাপার? স্বামী সে এতটুকু পেয়ে দেয়, আমাদেরকে ভুলেই গেল। আচ্ছা যাই হোক, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে এখন তুমি সুস্থ, তাহলে কালকে তোমাদের বিয়েটা পড়িয়ে দিই। কি বলো? বিয়ে? কিসের বিয়ে আবার? কেন, তোমার বউকে তোমাকে বলেনি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তে আগে চোখে অন্যদিকে তাকিয়েছিল। আরে বাবা রে, বিবাহিত কাপল এত চোখে কি আছে? তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? লাভ ম্যারেজ, ফোর্স ম্যারেজ। জেনে চলে যাওয়ার পর জাঙ্কুক দরজাটা লাগিয়ে তেকে জিজ্ঞেস করে, বিয়ের কথা আমাকে আগে কেন বলোনি? এই বিষয়ে নিয়ে কথা বলার সুযোগ কোথায় পেয়েছি যে আপনাকে জানাতাম এটা? তুমি তো অনেক বড় নেতার মেয়ে, একটা কিডন্যাপারের সাথে তোমার বিয়ে হবে, তোমার আপত্তি নেই তাতে? চাইলে বিয়েটা এখনই ভেঙে দিতে পারো। যদি এখন বিয়েটা না করি তাহলে আমরা এখানে আশ্রয় পাবো না, বাহিরে বোকামের লোকরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। যদি ওরা আমাদেরকে পায় তাহলে দুজনকে মেরে ফেলবে, তাই এই বিয়ে করাটাই এখন ভালো। পরের দিন গ্রাম্য আয়োজনে তাইকুকের আর জেহুপ এবং জিসুর বিয়েটা দেওয়া হলো। বিয়ে করার পর জাঙ্কুক এবং তে নিজেদের রুমে চলে গেল। হাজার হলেও তারা নিউলি ম্যারিড কাপল, যদিও তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তবুও বিয়ের পর তাদের দুজনের মধ্যে মনে মনে একটা উত্তেজনা কাজ করতেই থাকে। দুজনেই নীরবে একে অপরের দিকে তাকিয়েছিল। কে কি বলবে বুঝতে পারছিল না। ধন্যবাদ তোমাকে, যদিও তুমি আমাকে কিডন্যাপ করেছো, কিন্তু অনেক বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছো, আর এখনো তোমার সাহায্যে আমি এখানে আছি। তাই আমাদের দুজনের শরীরেরই চাহিদা, উত্তেজনা এবং আমাদের দুজনের মনের আবেগকে কমানোর জন্য যে কথাবার্তা বলার ট্রাই করতেছো, এটা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি। না মানে আমি এমনি আসলে
আমি তোমার মতো নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি না তে। এটা বলে জাংকুক থেকে একেবারে নিজের কাছে নিয়ে আসলো এবং জাংকুক থেকে কিস করতে লাগলো। জানি স্বাভাবিক, এই গ্রামটার মধ্যে তাদের সময়টা ভালোই যাচ্ছিল। সারাদিন পরিশ্রমে এবং রাতের বেলা জাংকুকের ডেভিল রূপ তে সাধনের প্রকার মধ্যেই তে নিজের বাবার অ্যাসিস্ট্যান্ট এবং নিজের বন্ধু সুগার সাথে কন্ট্রাক্ট করে। সুগা বলে যে হ্যাঁ তারা এসে তাদেরকে নিয়ে যাবে। জাংকুক খুশি মনে তেকে নিয়ে চলে যাচ্ছিল। অবশেষে তেকে তার বাড়িতে দিয়ে আসতে পারবে। সুগা এবং তের বাবার লোকেরা এসে তে এবং জাংকুককে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু মাঝ রাস্তাতেই জাংকুককে আলাদা করে নেওয়া হয়। লোকেরা জাংকুককে আলাদা করে ধরে নিয়ে যাচ্ছিল। জাংকুক তো এক দৃষ্টিতে অবাক হয়ে তের দিকেই তাকিয়ে থাকে, আর তেও জাংকুকের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এগুলো কি হচ্ছে সুগা? ওকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? মামুনি, আমার আদরের মেয়ে, যারা তোমাকে এতদিন কষ্ট দিয়েছে তাদেরকে আমি কিভাবে শান্তিতে থাকতে দিব বলো? তাই তো ওকে জেলখানায় সারা জীবন ফাঁসিতে ঝুলাবো। কিন্তু বাবা, আমি আর আমার মা সময় সবকিছু বেঁচে আছে একমাত্র জাংকুকের কারণে। ও আমাকে অনেক জায়গা থেকে বাঁচিয়েছে, আর এখনো আমার হাজবেন্ড। আমি ওকে ভালোবাসি, ওকে আমি জেলে পাঠাতে পারবো না। বেশি কথা বলো না। ও একটা কিডন্যাপার, মার্ডারার। ও আমার মেয়ের জামাই হবে এটা সম্ভবই না। আর তাছাড়া ও এতদিন তোমাকে বন্দি করে রেখেছিল, তাও বিরোধী পার্টির নেতার কথায়। তাই এটা আমার রাজনীতিতে অনেক বড় একটা এফেক্ট পড়বে। মানুষের সিম্পাথি অনেক ভালোভাবে পাবো রাজনীতিতে। তাই এটা আমার জরুরি। তুমি এ ব্যাপারে না করাতে আসবে না। চুপচাপ নিজের বাসায় গিয়ে শান্তভাবে জীবনযাপন করো। আপনি কেমন বাবা? হ্যাঁ, নিজের মেয়ের জীবনের মধ্যেও রাজনীতি ঢুকিয়ে নিয়ে আসলেন যেন মানুষের সিম্পাথি পেতে পারেন, যেন অনেক অনেক টাকা কামাই করতে পারেন। 10 কথার এক কথা, আমি ওকে জেল খাটতে দিব না। ও আমার হাজবেন্ড, ও সারা জীবন আমার সাথে থাকবে, জেলখানায় না। তোমার যা মন চায় তুমি তা করো, আমিও দেখি তোমার কথা কে শুনে আর আমার কথা কে শুনে। ঠিক আছে মাই ডিয়ার, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। তে এক সেকেন্ড বসে থাকে না। জাংকুককে জেলখানা থেকে বের করার জন্য অনেক পদক্ষেপ নেয়, কিন্তু কোনো পদক্ষেপই তার বাবার সামনে আর কাজে লাগে না। সবাই তার বাবার সাপোর্টে চলে যায়। জাংকুককে রিমাইন্ডে নিয়ে অনেক ধরনের অত্যাচার করা হয় এবং অবশেষে জাংকুকের ফাঁসি রায় বেরিয়ে যায়। এখন আমরা ভিডিওর ফার্স্ট সিনের দিকে চলে যাব, যখন তে একটা বিশেষ শিশি নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করে। তে কি করতেছিস এগুলা? তুই কি পাগল হয়ে গেলি? এরকম কেউ করে? আমি বেঁচে থেকে কি করবো? আমার তো সব শেষ। এমন কিছু হবে না। সুগা আমাকে পাঠাইছে আজকে জাংকুককে জেলখানা থেকে পালাইতে সাহায্য করবে। সুগা, তুই একটা কাজ কর, এখনই বেরিয়ে যা। কেউ জানার আগে তাড়াতাড়ি তোরা দুজন মিলে সেই গ্রামটিতে চলে যা। সেখানে তোদেরকে আর কেউ খুঁজে পাবে না। জিমিন টেকে করে গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা নির্জন জায়গায় নিয়ে যায়। জাংকুকও সেখানে উপস্থিত থাকে। আসলে জাংকুক জেল থেকে পালাতে সক্ষম হয়েছে কারণ সুগার কিছু গোপনে গোয়েন্দারা জাংকুককে হেল্প করেছিল। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার পর তারা দুজনেই আবেগী হয়ে পড়ে। প্রথমে তো কান্না করে, কিন্তু পরে কিস করতে করতে কান্না করতে থাকে আর কি। টেকুক একসাথে পালিয়ে গেছে এই খবরটা আরেমের কানে আসতে আরেম অনেক বেশি রেগে যায়। আমার ইলেকশন সামনে আর আমার ব্যাপারে এসব কথা উঠলে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। সুগা, আমার মেয়ে এখন আমার আর নাম রাখতে পারেনি। আমার নাম একেবারে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তুই একটা কাজ কর, ওকে এবং জাংকুককে একসাথে শেষ করে দে, যেন আমি সবার সিম্পাথিটা ভালোভাবে পেতে থাকি। সবাই বলবে যে বিরোধী দলের নেতারা ওদেরকে মেরেছে। স্যার, আপনি এই কথাটা ভেবেচিন্তে বলছেন তো? তুই আপনার মেয়ে হয়, এই সামান্য বিষয়ে আপনি নিজের মেয়েকেও মেরে ফেলবেন? তোর তোমার আরেকটা সেকেন্ড। তুই ওকে মরতে চাস নাকি? যদি মরতে না চাস তাহলে আমার কাজ কমপ্লিট কর। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই করবো। এরপর সুগা তাইকুকরা যেখানে ছিল সেখানেই চলে যায় এবং জিমিনের সামনে জাংকুক এবং তেকে শুট করে দেয়। কি করিস সুগা তুই? এটা কি করলি তুই ওদের সাথে? কি করেছি? যা দরকার ছিল তাই করেছি। বেশি বাড়াবাড়ি করলে তোকে ওদের সাথে পাঠিয়ে দিই। কি বলিস? সাব্বাস সুগা, কাজটা তুই মারাত্মক ভালো করছিস। লাশগুলো পেলে বেশি ভালো হইতো, কিন্তু ব্যাপার না। ওরা যেহেতু মারা গেছে, এই নিউজটা ছড়া যাওয়ার পর আমি অনেক বেশি সিম্পাথি পাবো। সুগা কিছুই বলে না। এভাবেই 2টা বছর কেটে যায়। 2 বছরের মধ্যে জিমিন আর সুগার সাথে কোনো কন্ট্রাক্টই করে না। জিমিন অনেক বেশি কান্নাকাটি করে। জিমিন নিজেকে এই সবের জন্য দোষারোপ করতে থাকে। 2 বছর পর জিমিনের কাছে হুট করে একটা লেটার আসে। লেটারটি খুলতেই জিমিন একটা সুন্দর ছোট্ট বাচ্চার ছবি দেখতে পায়। লেটারটি আর কেউ না, তে লিখেছিল। জিমিন, আমার আদরের বান্ধবী, তোর এবং সুগার জন্যই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। পূর্ণতা যেন অসম্পূর্ণ ছিল, তোরা তা সম্পূর্ণ করে দিবি। তোদের কারণে আমরা এখন অনেক বেশি হাসিখুশি আছি, সবার থেকে গোপনে কিন্তু অনেক বেশি শান্তিতে আছি। জাংকুককে ভালোবেসে এবং আমার সন্তানকে ভালোবাসতে পেরে আমি অনেক বেশি ধন্য। আমার আজকের এই সুখ তোদের দেওয়া একটা ধান। তোরা যদি না থাকতি তাহলে এসব আর হতো না। তোদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। আশা করি তোর এবং সুগার মধ্যে যত দ্বন্দ্ব ছিল তাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবি, আর আশা করি খুব তাড়াতাড়ি তোদের সাথে দেখা করবো। লেটারটা পড়ে জিমিন একদম অবাক হয়ে যায়। কিভাবে কি হলো কোনো কিছু বুঝতে পারলো না, তাই তো সুগার কাছে ডাইরেক্ট চলে গেল। 2 বছর পর আমার কথা মনে পড়লো। তোর কি ধারণা আমি কি কখনো আমার বান্ধবীর ক্ষতি করতে পারি? না তো আমি ওর ক্ষতি করবো, না তো তোর ক্ষতি করবো। যদিও দূরত্ব আছে, কিন্তু ভালোবাসা একদমই কমেনি। তবে সত্যি বলতে দেখে যদি সামনে পায়ে একটা থাপ্পড় দেবো। তোকে আমি আরো 2 বছর আগেই বিয়ে করতাম। এর জন্য আমাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেল। এরপর আর কি ইয়ংমিনও একে অপরকে কিস করে আর হ্যাপি এন্ডিং হয়ে যায়। ইয়ংমিনের কিসের সিন আমার নেই, তার জন্য দিতে পারিনি। সো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কোন ভিডিওটা, কোন ওয়ান শটটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এই ওয়ান শটকে তোমরা 10-এ কত দিবা সেটাও জানাও প্লিজ। আসলটা জানাও, ঠিক আছে? অনেকে 10-এর মধ্যে 100 দিয়ে দেয়,
আমার মনে হয় না যে 10-এর মধ্যে 100 আমি ডিজার্ভ করি। যেমন আমাকে যদি রেটিং করতে বলে এটা আমি 10-এর মধ্যে 7.5 দিব, এর বেশি দিব না। বাট তোমরাও আর কি রিয়েলটাই দিও যেন আমি বুঝতে পারি কেমন তোমাদের পছন্দ, ঠিক আছে? আর কেমন টাইপের ওয়ান শট চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর কোন ওয়ান শটটা তোমাদের কাছে বেস্ট লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। টাটা বাই বাই।